নমস্কার সবাইকে। চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিলিক পিয়ারকে বলে যে দেবা যদি একটা মোক্ষম প্রমাণ নিয়ে আসতে পারে তাহলে ও যা বলেছে সেটাই কিন্তু হবে। আমি কিন্তু আপনাকে বাঁচাতে পারবো না। এরপর এদিকে দেখা যায় পুষ্পমাসি দেবাকে তাকে পুরনো সব কথাগুলো তার সামনে বলে। প্রথমে দেবা এসে যখন বাড়িতে ভাঙচুর করতে যায় তখনই পুষ্পমাসি এসে বলে যে কি হয়েছে, তুই এরকমটা কেন করছিস, আর তুই কোথায় গিয়েছিলিস? তখন দেবা বলে আমি পিয়ারকের কাছে গেছিলাম। তখন পুষ্পমাসি বলে তুই সেখানে কেন গিয়েছিলিস? এরপর দেবা বলে আমি আমার অধিকার চাইতে গিয়েছিলাম। পুষ্পমাসি বলে অধিকার তোকে কে বলেছে? তখন পুষ্পমাসিকে বলে যে আমি জানি পিয়ারকে হচ্ছে আমার বাবা। পুষ্পমাসি না করে বলে যে ও তোর বাবা নয়, আর এসব কথা তুই কার কাছ থেকে শুনেছিস? তখন দেবা জানতে চায় যে তাহলে বলো আমার বাবাকে। পুষ্পমাসি বলে যে আমি জানি না, এই সব কিছু তোর মা জানতো। তখন দেবা বলে আমাকে মাই বলেছে যে আমার বাবা হচ্ছে পিয়ারকে। তখন দেখা যায় যে পুষ্পমাসি দেবাকে তার পুরনো অতীতের কথা বলে, যেখানে তার মা আর পিয়ারকে একই অফিসে কাজ করত, আর যার আন্ডারে কাজ করত সে হচ্ছিল অনিমেষ রায়। তখন সেখান থেকে তাদের দুজনের আলাপ হয়, আর সেখান থেকে তাদের সম্পর্কের শুরু। আর এরই মধ্যে রীতা গর্ভবতী হয়ে যায়, আর সেই সন্তানের বাবা হচ্ছে পিয়ারকে। রীতা বলে যে ও হচ্ছে ছাতাবাড়ির ছেলে, আমরা একসাথেই কাজ করি। তখন পুষ্পমাসি বলে ছাতাবাড়ির ছেলে হয়ে ও কোম্পানিতে কাজ করছে? তখন সব সত্যিটা বলে, আর তখনই পিয়ারকেও চলে আসে, বলে যে আমি একটা বস্তির মেয়েকে বিয়ে করব। ও স্বীকার করতে চাইছে। তখন পুষ্পমাসি বলে ঠিক আছে, আমি কালই তোমাদের অফিসে যাব, আর তারপর দেখবো যে তোমার বস তোমাকে কি করে অফিসে রাখে। ভয় পেয়ে পিয়ারকে বিয়েটা তো ঠিক করে নেয়, কিন্তু এরপর থেকে আর কখনো যোগাযোগ রাখেনি। রীতা একের পর এক চিঠি পাঠাতো, না ফোন ধরতো আর না কোনো কিছুই, ওর সাথে যোগাযোগ রাখছিল না। দেখতে দেখতে দেবাও বড় হয়ে যায়। দেবা তার বাবার কথা জিজ্ঞাসা করলে পুষ্পমাসি এসে বলে যে নেই, তোমার বাবা নেই, আর কখনো এই প্রশ্নটা গড়বে না। কিন্তু সেই দেবাকে নিয়ে রীতা চলে যায় পিয়ারকের অফিসে, সেখানে গিয়ে এই ছবিটা তোলে। সেদিন রাতে কিছু গুন্ডারা বস্তিতে আসে, রীতা আর দেবার ক্ষতি করার জন্য এই বস্তিতে এসেছিল। কিন্তু পুষ্পমাসি দা নিয়ে তাদের সামনে যায় আর বলে যে পিয়ারকে বলে দিও, ও যদি এই বস্তিতে পা রাখতেও চায় তাহলে আমি কিন্তু ওর দেহটা কেটে এখানেই পুঁতে রেখে দেব। আর দেবাকেও তৈরি করেছে এইভাবেই, যেন ও বস্তির মানুষকে আর বস্তিকে আগলে ধরে রাখতে পারে। এরপর কল্পনা মাসি বলে যে দাঁড়া, আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি। এরপর কল্পনা মাসি তাদের দুজনের মানে পিয়ারকে আর রীতার বিয়ের ছবি দেয় দেবার কাছে। আসলে নামটা কল্পনা মাসি হবে, ভুল করে পুষ্পমাসি বলে ফেলেছি। এই ভুলটা আপনারা মার্জনা করবেন। আমরা আবারও গল্পে ফিরে যাই। কে ঝিলিক বলে যদি দেবা মুখ্যম প্রমাণ নিয়ে আসে তাহলে আমি কিন্তু আপনাকে বাঁচাতে পারবো না। এরপর ঝিলিক যখন সেই ঘর থেকে চলে যায় তখন পিয়ারকে সুযোগ পেয়ে ঝিলিকের ফোনটা খুঁজতে লাগে যে ভিডিওটা কোথায়, কিন্তু ভিডিওটা পাচ্ছিল না। আর ঝিলিক এসে বলে জানতাম ভিডিওটা খুঁজছিলেন তো, আর আমি কি এত বোকা নাকি? আমি বাচ্চা নয় যে ভিডিওটা এই ফোনে রেখে দেব, আমি সব কিছু সরিয়ে রেখেছি, সেটা আপনি খুঁজে পাবেন না। আচ্ছা এসব ছাড়ুন, আপনার তো অনেক বয়স হয়েছে, তাই আপনি এবার গিয়ে শুয়ে পড়ুন। কিন্তু হ্যাঁ, আপনি মনে রাখবেন আজকে আপনি মাটিতে ঘুমাবেন, এতদিন মেঝেতে মা শুয়েছে, আর যদি এটা না করেন তাহলে কিন্তু আবার দেখবেন যে বিছানাটা ভিজে আছে। এরপর পিয়ারকে বুঝতে পারে যে সেদিন রাতে ঝিলিকি ওই ঘরে গিয়েছিল। এরপর দেখা যায় যে পিয়ারকে রেবতীকে দেখে অবাক হয়ে যায়। রেবতীকে দেখার পরই এক দু পা পিয়ারকে পিছিয়ে যায়। এরপর পিয়ারকে রেবতীকে দেখে এটাই ভাবতে লাগে, তার মানে ওরা এতদিন আমার বাড়িতে আমার শত্রুকে রেখেছে, আমার বাড়িতে থেকে ওর চিকিৎসা হচ্ছে, আর তাও আবার আমার বাড়ির লোকেরাই করছে। আমি ওকে শেষ করে দিয়েছিলাম, কিন্তু তাও ও আবার বেঁচে ফিরে এসেছে। পেছন থেকে রেবতীর মাথায় আঘাতটা পিয়ারকেই করেছিল। এরপর পিয়ারকি রেবতীকে বলে জানো তো, মানুষরা বাড়িতে পশু পালে, আর আমি একটা কালসাপ পালছি, কিন্তু তুমি তো কথা বলতে পারো না, নইলে আমি তোমাকে শেষ করে দিতাম, কিন্তু তাও আমি তোমাকে শেষ করে দেব, কারণ সাপের এত ছোবল মারি। এখন শুধুমাত্র সিঁড়ির মুখখানে গিয়েই তোমাকে ছেড়ে দেব, তারপরে তুমি গড়িয়ে গড়িয়ে মরে যাবে। আচ্ছা তুমি বলো,
তুমি বলতে পারবে যে তুমি কিভাবে মরতে চাও? তখন রেবতী বলে যে আর কতবার মারবে পিয়ারকে? তখন এই কথাটা শুনে পিয়ারকে অবাক হয়ে যায়, অবাকের পর অবাক হয়ে যাচ্ছে। পিয়ারকে বলে যে তাহলে তুমি অসুস্থতার নাটক করছো, তুমি সুস্থ আছো। এমন সময় রেবতী জিজ্ঞাসা করে যে আমার স্বামী কোথায়? পিয়ারকে মিথ্যে কথা বলে যে ও মারা গেছে। রেবতীও বুঝে যায় যে তুমি মিথ্যে কথা বলছো। এমন সময় ঝিলিকও সেখানে চলে আসে, বলে যে আপনি ওনাকে চিনেন নাকি? তখন পিয়ারকে বলে না, আসলে দেখছিলাম রাস্তার পাশ থেকে তোমরা কাকে তুলে নিয়ে এসেছো, ওনার সাথে আমি কথা বলছিলাম। ওনার খুব ভালো করে যত্ন নেবে কিন্তু ওনার চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়। ঝিলিক বলে হ্যাঁ, সে তো বটেই, আর উনি তো কথা বলতে পারেন না। একদিকে সুবিধেই যে ওনার এই অবস্থাটা করেছে তার নামটা উনি নিতে পারছেন না। আমিও একটা ফাঁদ পেতে রেখেছি, এই ওনার ক্ষতি করার চেষ্টা করতে চাইছে, ও কিচ্ছু করতে পারবে না। এরপর দেখা যায় ঝিলিককে রেবতী দেবী তার হাত দিয়ে ঝিলিকের গালে ছোঁয়।